হেই, চলো আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 যারা অংশগ্রহণ করবে, উচ্চ মাধ্যমিক 2026 যারা অংশগ্রহণ করবে তাদের জন্য বিশেষ কিছু পরামর্শ থাকবে আজকের এই ভিডিওতে। দেখো, তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিবে তাদেরকে আমি এই 5টি পরামর্শের কথা বলছি। 5টি পরামর্শ তুমি যদি এখন থেকে ফলো করো তাহলে অবশ্যই তোমার রেজাল্ট ভালো হওয়ার একটি বিশাল সম্ভাবনা থাকবে। দেখো, আমি প্রথমেই যে জিনিসটাকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে হাতের লেখা। আমি কি বলছি যে তোমার হাতের লেখা অনেক সুন্দর হতে হবে? নো, তা কিন্তু বলিনি। হাতের লেখা সবার কখনো সুন্দর হয় না, কারো সুন্দর হবে, কারো একটু কম সুন্দর হবে, কারো আরো খারাপ, আরো কম সুন্দর হবে, এরকমই হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু কি হতে হবে? হাতের লেখা স্পষ্ট হতে হবে, যেন যিনি খাতা দেখবেন তিনি যেন তোমার লেখা পড়তে পারেন। ঠিক আছে, তিনি যেন পড়তে পারেন এতটুকু স্পষ্ট থাকতে হবে। এই জায়গায় তোমাকে হাতের লেখায় গুরুত্ব দিতে হবে। এই স্পষ্ট করার জন্য তোমাকে কি করতে হবে? প্রতিদিন, এখন থেকে প্রতিদিন যদি তুমি 1 ঘন্টা করে লিখো এবং লেখার সময় তোমার যদি এটা মনোযোগ থাকে, শুধু লিখলে দিতে হবে না। হ্যাঁ, শুধু যদি তুমি লিখে যাও প্রতিদিন 1 ঘন্টা করে, জীবনে হাতের লেখা কোনো সংশোধন হবে না। তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি লিখছো, এর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে তোমার হাতের লেখা স্পষ্ট হওয়া। ঠিক আছে, এটা মাথায় রেখে এই কাজটা তুমি করতে চাচ্ছ, এটা মাথায় রেখে প্রতিদিন তুমি যদি 1 ঘন্টা করে লিখো, তাহলে আমার কাছে যেটা মনে হয়, আমি মোটামুটি নিশ্চিত করে তোমাকে বলতে পারি তোমার হাতের লেখা স্পষ্ট হবে পরীক্ষার খাতায়। ঠিক আছে, তারপরে আমি যেটা বলছি সঠিকভাবে উপস্থাপন। দেখো, যে কোনো প্রশ্নের উত্তর করার একটা নিয়ম আছে, আমরা সেই নিয়মটা অনেকেই ফলো করি না, নিজের মতো করে প্রশ্নের উত্তর করতে থাকি। নো, এটা ঠিক না। প্রত্যেকটা প্রশ্ন, তোমার ধরো সৃজনশীলে 4টা প্রশ্ন থাকে একটা সৃজনশীলে, জ্ঞান, অনুধাবন, গতে একটা সৃজনশীল এবং ঘতে একটা সৃজনশীল। এই 4টা প্রশ্নের উত্তর কোনটা কিভাবে করতে হয় সেটা তোমাকে জানতে হবে এবং সঠিকভাবে উপস্থাপন করতে হবে। এলোপাতাড়ি কিছু লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমি আমার তোমার এই জ্ঞান অনুধাবন কিভাবে লিখতে হয় এবং সৃজনশীল কিভাবে লিখতে হয় প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করেছি, তোমরা সেটা দেখে নিতে পারো চাইলে। এরপরে আমি বলেছি যা চাওয়া হয়েছে তাই লেখার অভ্যাস করতে হবে। আমাদের মধ্যে একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাস হচ্ছে প্রশ্ন করে একরকম, আমরা উত্তর দিই আমাদের মতো করে, প্রশ্ন বোঝার চেষ্টা করি না। দেখো, তোমাকে আগে কি করতে হবে? প্রশ্ন পড়ে বুঝতে হবে এবং ওই প্রশ্নের টু দ্য পয়েন্টে তোমার প্রথম 2-3টা বাক্য, মানে প্রথম 2-3 লাইন হবে বা বাক্য হবে একদম প্রশ্নে যা চেয়েছে সেটার উপর বেস করে। ঠিক আছে, যেমন তোমাকে যদি বলা হয় যে সমাজ বিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরে তুমি যদি লিখো যে সমাজ বিজ্ঞান হচ্ছে, সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোত, অগাস্ট কোত হচ্ছেন একজন বিখ্যাত সমাজ বিজ্ঞানী, এইসব এলোপাতাড়ি কথা ছাড়তে হবে। তোমাকে লিখতে হবে প্রথম বাক্যেই তোমাকে লিখতে হবে যে সমাজকে পূর্ণাঙ্গ ভাবে বা সামগ্রিক ভাবে পাঠ করে বলেই সমাজ বিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়ে থাকলো। এইভাবে তোমাকে শুরু করতে হবে। ঠিক আছে, তারপরে তুমি একটু ব্যাখ্যা করবে। তো একদম যা চাওয়া হয়েছে তাই লেখার অভ্যাস করতে হবে, এখন থেকে তোমাকে অভ্যাস করতে হবে। ঠিক আছে, অনেক বইয়েও অনেক অবসর লেখা আছে, আমি অনেক বই দেখেছি সমান লেখা লিখে ওরা শুধু পাতা ভরে রেখেছে। এত পাতা ভরার অভ্যাস কিন্তু তোমাকে করা যাবে না। আমরা কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখেছি, তো শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে বলছেন যে আমি 4টা লুজ নিয়েছি, প্রত্যেকটা লুজ ভইরা দিছি। এই ভরে দিয়েছি, এই ট্রেন্ড থেকে ফিরে আসতে হবে। ঠিক আছে, এই কাজটাই করা যাবে না। তোমাকে হচ্ছে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝে প্রশ্নে যা চাওয়া হয়েছে সেটার সঠিক অ্যান্সারটা করতে হবে। অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই। শুধু শুধু তুমি কেন তোমার এনার্জি লস করবে, শুধু শুধু কেন তোমার পাতা নষ্ট করবে, কেন কষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এর উপরে আমি 4 নম্বরে বলেছি সব প্রশ্নের উত্তরে সমান গুরুত্ব দিতে হবে। দেখো, আমাদের মধ্যে একটা খুবই বাজে ট্রেন্ড হচ্ছে, একটা টেন্ডেন্সি আছে, আমরা যেন প্রথম আমাদের 7টা সৃজনশীল লিখতে হয়। হ্যাঁ, যারা মানবিক শাখার যেগুলো প্র্যাকটিক্যাল নেই, প্র্যাকটিক্যাল থাকলে 5টা লিখতে হয়। তো যখন তোমাকে 7টা সৃজনশীল লিখতে হয়, সাপোজ ধরো প্রত্যেকটা সৃজনশীলের জন্য তুমি সমান ভাগে ভাগ করলে তুমি সময় পাচ্ছ 25 মিনিট। ওকে, কিন্তু আমরা যে কাজটা করে থাকি, এই 25 মিনিটের উত্তর দিতে গিয়ে প্রথম প্রশ্নটা যখন আমরা লিখি সেখানেই 35 মিনিট ব্যয় করি, কমপক্ষে অনেকে 40 মিনিটও ব্যয় করে। তাহলে এটা করতে গিয়ে শেষের প্রশ্নে দেখা থাকে মাত্র 10 মিনিট কিংবা 15 মিনিট। এখন যে প্রশ্নটা 25 মিনিটে লিখতে পারি না আমরা ঠিক মতো, সেই প্রশ্নটা তুমি কিভাবে 10 মিনিটে লিখবে?
প্রশ্ন আসে, এটা কখনোই ভালো হবে না। লিখতে পারো, কারণ তখন হাতের লেখা চালু থাকে, তোমার কাছে মনে হয় এরকম লিখতে পারো, হ্যাঁ লেখো, কিন্তু খুবই অগোছালো এবং আজে বাজে লেখা হয়, এবং ওই প্রশ্নের মান খারাপ হওয়ার কারণে শেষের প্রশ্নে তুমি 10টি বা 5, 4, দেখা যায় সবগুলো প্রশ্নে পেয়েছো 8, 9 করে, সেখানে পেয়েছো 5, 6। এইটা করা যাবে না। সব প্রশ্নের উত্তরে সমান গুরুত্ব দিতে হবে শুরু থেকেই। প্রথম প্রশ্নটা একটু বেশি সময় লাগতে পারে, সেক্ষেত্রে সর্বোচ্চ 5 মিনিট দাও, এর চেয়ে বেশি কিন্তু না। এবং এই 5 মিনিট পরের প্রশ্নের উত্তর করে ব্যালেন্স করে ফেলবে, ঠিক আছে? তো এই বিষয়টা মনে রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এমসিকিউ জ্ঞান এবং অনুধাবন। দেখো, তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও, 90+ মার্কস পেতে চাও, তোমাকে অবশ্যই এমসিকিউ ভালো করতে হবে, ঠিক আছে? এমসিকিউ ভালো না করলে তুমি এখানে তুমি কখনোই পরীক্ষাতে খুব ভালো মার্কস পাবে না, ঠিক আছে? এমসিকিউ তোমাকে এমসিকিউ হচ্ছে সহজ একটা জায়গা যেখানে ভালো মার্কস তোলা যায় খুব সহজে। এই জন্য তোমাকে জাস্ট টেক্সট বুকটা একটু ভালো করে পড়তে হবে, বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো এরপরে দেখো, জ্ঞান সৃজনশীলের দুটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জ্ঞান এবং অনুধাবন। আমরা অনেকেই জ্ঞান এবং অনুধাবনে গুরুত্ব দিই না, কিংবা ভুল হয়। দেখো, যারা এমসিকিউ ভালো করে তারা জ্ঞানও ভালো করে, ঠিক আছে? কারণ জ্ঞান এবং এমসিকিউ খুব কাছাকাছি জিনিস, ঠিক আছে? তো এখন তোমাকে কি করতে হবে? তোমাকে জ্ঞান ভালো করে পড়তে হবে এবং অনুধাবন ভালো করে পড়তে হবে। কারণ 10 মার্কসের একটা প্রশ্নের উত্তরে যখন তুমি শুরুতে তুমি কি লিখো? প্রাথমিক ক, তারপর খ, অবশ্যই তো তাই। কারণ প্রথমে যখন ক লিখো এবং খ লিখো, আমরা সবাই জানি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তুমি যখন জ্ঞান এবং অনুধাবন লিখতে গিয়ে ভুল লিখো, এই দুটা প্রশ্নের উত্তর যখন তোমার হয় না, তখন এখানে যদিও মাত্র 3 মার্কস, কিন্তু এই 3 মার্কসের প্রভাব পড়ে পরবর্তীতে গিয়ে 7 মার্কসে। এই 3 মার্কস যখন হয় না, তখন তুমি যিনি খাতা দেখেন, ওরা একটা নেগেটিভ, মানুষের মস্তিষ্ক তো এটা, ঠিক আছে? এই মস্তিষ্কে তো নেগেটিভ ইমপ্রেশন কাজ করে, এটার প্রভাব যে পরে পরের গ এবং ঘতে, এটা অটোমেটিকলি হয়, কারণ আমরা তো মানুষ, ঠিক আছে? অনেক হয়, হতে পারে কোনো কোনো শিক্ষকের নাও হতে পারে, কিন্তু কারো হতে পারে, কারণ তোমার খাতা কার কাছে পড়বে কিন্তু তুমি জানো না, তোমার খাতা আসলে কে দেখবে কেউ জানে। সুতরাং তোমাকে ওইভাবে চিন্তা করে, সামগ্রিক ভাবে চিন্তা করে কিন্তু প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে জ্ঞান এবং অনুধাবন তুমি তোমার যদি হয়, বললাম যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, যখন জ্ঞান এবং অনুধাবন হবে, এর একটা ভালো প্রভাব গ এবং ঘতে গিয়ে পড়বে, তখন তুমি 10 থেকে খুব সহজে 9 কিংবা 10-এ 10 হতে পারবে, ঠিক আছে? তো এই 5টা পরামর্শ তুমি যদি আজকে থেকে, যে কয়দিন তোমার পরীক্ষা সময় আছে, এই সময়গুলো যদি এই 5টা বিষয় আজকে থেকে তুমি ফলো করো, আমি তোমাকে কনফার্ম করতে পারি, তুমি যদি ঠিকঠাক মতো ফলো করতে পারো, তুমি অবশ্যই পরীক্ষায় ভালো করবে, ঠিক আছে? ভালো থেকো।